আপনাদের মোটামুটি 4টা পিলার সম্পর্কে আইডিয়া হয়েছে and ওইটা নিয়ে কমপ্লেক্স কিছু কোড আমরা দেখছি। কোড দেখছি, তাদের ইমপ্লিমেন্টেশন দেখছি, তাদের ডিজাইনিং প্যাটার্ন দেখছি। এখন আমাদের মিডে ক্লাস ডায়াগ্রাম নামে একটা হচ্ছে ডায়াগ্রাম থাকবে। এটা আপনারা মেবি প্রিভিয়াস কোন একটা কোর্সও করে আসছিলেন। আপনারা আরো কিছু রকমের ডায়াগ্রাম জানেন। আমরা ক্লাস ডায়াগ্রাম ছাড়াও আরো 2টা ডায়াগ্রাম শিখবো, বাট ওইটা হচ্ছে মিডের পরে। তার মানে আমরা মোট 3টা ডায়াগ্রাম শিখবো। এন্ড আপনাদের প্রজেক্টের জন্য এই 3টা ডায়াগ্রামই ড্র করা লাগবে। কিন্তু মিডের জন্য খালি মাত্র ক্লাস ডায়াগ্রামটা আছে। ক্লাস ডায়াগ্রামটাকে ফার্স্টেই আসি যে আপনারা এটাকে ইউএমএল ডায়াগ্রাম নাম বলে এটাকে ভুল করেন। জিনিসটাকে আপনারা ইউএমএল ডায়াগ্রাম নামে চিনেন। বাট ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনারা যে ক্লাস ডায়াগ্রাম আছে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আছে, ইউজ কেস ডায়াগ্রাম আছে, এদের সবগুলোকে হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম বলে। তার মানে এই যে এই টাইপের ডায়াগ্রাম গুলাকে স্পেশালি ইউএমএল ডায়াগ্রাম বলে কিছু বলে না। আমি জানি না যে আপনারা কেন যে এই ভুল ধারণাটার মধ্যে থাকেন, বাট দ্য ফ্যাক্ট ইজ ইউএমএল ইজ এ টাইপ। ইউএমএল এর একটা ফুল ফুল ফর্ম আছে। ইউএমএল এর ফুল ফর্ম হচ্ছে গেল ইউএমএল স্ট্যান্ডস ফর, এই যে, আরে না এটা না, ইউএমএল আমি কি ভুল লিখছি? ইউএমএল ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। মানে কি, আপনারা যখন কোনো একটা প্রজেক্ট করতে যাবেন, আপনারা যখন কোনো একটা কোম্পানিতে জব করবেন, তখন আপনার টিমের কাছে কোনো একটা ধরেন প্রজেক্ট আসলো। তা এই প্রজেক্টটাকে এক্সিকিউট করতে হলে আপনারা সরাসরি কোডের ভিতরে জাম্প করতে পারবেন। এখন হয়তো আপনাদের পরীক্ষায় যেটা আসতেছে, যেই সিনারিও দেওয়া থাকতেছে অথবা যেই প্রবলেমস বলা থাকতেছে, ওগুলোর থেকে হয়তো আপনারা ডিরেক্ট কোডে জাম্প করতে পারেন, কিন্তু এইটা আসলে নিয়ম না। যখন বড় বড় যখন প্রজেক্ট আসবে, তখন আপনি এমন করে হার্ড কোড করে ফেলা জিনিসগুলোকে, তাহলে আপনার পরে যে সে এই প্রজেক্টটাকে যে কন্টিনিউ করবে সে কিছু বুঝতে পারবে না। তো যে কোনো একটা প্রজেক্টের একটা করে স্কেলিটন থাকে, একটা করে ব্লু প্রিন্ট থাকে। এই ব্লু প্রিন্ট গুলো আমরা এইসব ডায়াগ্রাম গুলোতে ড্র করি। আমাদের যে ক্লাস ডায়াগ্রামটা আছে, এই ক্লাস ডায়াগ্রামের সাথে কোডের ডিরেক্ট রিলেশন আছে। এছাড়াও ইউজ কেস ডায়াগ্রাম আছে। ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কোডের সাথে ডিরেক্ট কোনো রিলেশনকে বুঝি না। কোডের মধ্যে কোন কম্পোনেন্টটা কার উপর ডিপেন্ডেন্ট, কোন ইউজারের উপর ডিপেন্ডেন্ট, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করি। আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কোডের সাথে পার্শিয়ালি কানেক্টেড। তার মানে ওইটা দেখেই আমরা কোড লিখবো ব্যাপারটা এমন না, ওইটা থেকে কোডের মোটিভেশন পাবো অনেকটা, ব্যাপারটা এরকম বলতে পারেন। এনিওয়ে, আমরা খালি আজকে ক্লাস ডায়াগ্রামের ভিতরে থাকি। ক্লাস ডায়াগ্রামের জন্য আমাদেরকে প্রথম যে জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই যে এই রকম একটা 3 তলা বক্স। 3 তলা বক্স কেন বলতেছি, এইটা হচ্ছে পুরোটাকে যদি একটা বক্স যদি কল্পনা করেন, প্রথমটা সবচেয়ে উপরের তলা যদি বলেন, এইখানে আপনি লিখেন হচ্ছে কোন একটা যেই ক্লাসটা বানাচ্ছেন সেই ক্লাসটার নাম। এরপরে মাঝখানের যেটা থাকতেছে, এইখানে হচ্ছে ভ্যারিয়েবল গুলাকে লিখেন। এখানকার প্লাস মাইনাস, তারপরে এই যে কোলন, কোলনের পরে জিনিস, এগুলো নিয়ে কথা বলবো আমরা, একটু অপেক্ষা করেন। এরপরে নিচের যে পার্টটা থেকে, নিচের যে বক্সটা থাকে, এই বক্সটা আমরা লিখি হচ্ছে যত সব মেথড গুলা থাকে এইসব। ক্লিয়ার কথা? এতদূর কি বুঝতে কি কারো প্রবলেম আছে? আমরা এইসব বক্স গুলাকে ইউজ করি। এন্ড এই এক একটা বক্সে 3টা করে পার্ট থাকে। এই 3টা পার্টের মধ্যে উপরের পার্টটায় থাকে হচ্ছে ক্লাসের নাম। তার মানে আপনার পুরো প্রজেক্ট অথবা আপনার পুরো সিনারিওটার ভিতরে কি কি ক্লাস থাকবে, এইসব ক্লাসগুলোর নামগুলো থাকে। আর সেকেন্ড যে বক্সটা, এইটার ভিতরে থাকবে হচ্ছে কি কি ভ্যারিয়েবল আপনি ইউজ করার প্ল্যান করতে। বাই দ্য ওয়ে, এইখানকার এই সব জিনিসগুলাকে পেন্সিল দিয়ে লেখার প্র্যাকটিস করবেন। পরীক্ষার হলে মাস্ট পেন্সিল নিয়ে যাবেন, কারণ অনেক কিছু মুছতে হইতে পারে। আচ্ছা, আর নিচের যে বক্সটা থাকে সেটা হচ্ছে এই ক্লাসের ভিতরে কি কি মেথড আপনি ইউজ করবেন বলে প্ল্যান করতেছেন। আচ্ছা, এইখানে আসে খুবই ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস, যেটা হচ্ছে আপনারা মাঝে মাঝেই
ভ্যারিয়েবলের নাম হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে নেন, এই কাজটা অ্যাকচুয়ালি করাটা হচ্ছে নিয়ম না। আপাতত যেহেতু আপনারা কোনো ইন্ডাস্ট্রির ভিতরে নাই, আমরা ইন্ডাস্ট্রির জন্য কোনো কোড লিখতেছেন না, এই জন্য আপনারা এখনো এগুলো করতে পারেন। কিন্তু নিয়ম হচ্ছে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ভ্যারিয়েবলের একটা মিনিংফুল নেম দেওয়া। মিনিংফুল নেম বলতে কি, এই যে যেমন মেক, মডেল, ইয়ার, এইসব ভ্যারিয়েবল গুলো নাম শুনেই আমরা বুঝতে পারতেছি যে এই মেকের ভিতরে থাকবে হচ্ছে এই গাড়িটার মেকিং কোয়ালিটি অথবা কবে তৈরি করা হয়েছে এরকম। আহ মডেলের ভিতরে কি থাকার কথা, লেটস সে এটা হচ্ছে টয়োটা নাকি মার্সিডিজ নাকি পোর্শে, এইগুলার মডেলের নেমটা হচ্ছে থাকবে। আর হচ্ছে ইয়ারের ভিতরে কি, লেটস সে এটা কবে বাই করা হয়েছে অথবা এটা কবে ম্যানুফ্যাকচার হয়েছে, এইসব জিনিসগুলো তার মানে থাকা উচিত আর কি। এইগুলো নাম শুনে আমি যেটা আইডিয়া করতে পারি। দেন স্টার্ট একটা মেথড থাকবে, স্টপ একটা মেথড থাকবে, ড্রাইভ একটা মেথড থাকবে। এইসব মেথড গুলো তাহলে একটা কারের ভিতরকার মেথড হওয়ার কথা। লাইক আমি এইসব নাম করেই আইডিয়া করে ফেলতেছি যে এই কার ক্লাসটার ভিতরে কি কি জিনিসপত্র থাকার কথা, আর কি কি জিনিসপত্র কোন ভ্যারিয়েবল কোনটাকে মিন করতেছে, কোন মেথড কোনটাকে মিন করতেছে, রাইট? আচ্ছা, আহ আচ্ছা, এখন হচ্ছে আমরা তাহলে কোন একটা ক্লাসের, তার মানে এই বড় এই বক্সের ভিতরকার উপরের যেই তলা, যেখানে আমরা কোনো একটা ক্লাসের নেম লিখি, সেই জিনিসটা নিয়ে আমরা হোপফুলি কোনো প্রবলেম নাই। যেমন আপনারা লিটারালি ক্লাসের যে নামটা দিতেন, সেই নামটা দিবেন হচ্ছে আপনারা এই জায়গাটায়। ওকে, কোন রকমের কোনো এই যে মোটা অক্ষরে লেখা অথবা এই টাইপের সামনে প্লাস মাইনাস পিছনে প্লাস মাইনাস এগুলো দেওয়ার কোনো দরকার নাই। ক্লাসের নামে কোনো পাবলিক অথবা প্রাইভেট দেওয়ার আপাতত দরকার নাই আপনাদের ক্লাস ডায়াগ্রামে। আচ্ছা, এইখানে আমরা কোন জিনিসটাকে লিখি, এইখানে লিখতে হয় হচ্ছে তার মানে সেকেন্ড তলায় ভ্যারিয়েবলের নাম, অ্যাজ উই প্রমিসড। আচ্ছা, মেক এখানে একটা ভ্যারিয়েবল, এন্ড একটা কোলন দিয়ে এখানে লিখবেন হচ্ছে সেটা কোন ডেটা টাইপের ভ্যারিয়েবল। বুঝতে পারছি? তার মানে আমরা যে লিখি না যে স্ট্রিং মেক, মেকের ভিতরে যে কি ডেটা আছে এইটা আমাদের কনসার্ন না, কিন্তু আমরা জাস্ট লিখবো যে কোনটা কোন ভ্যারিয়েবল, তার মানে কোন ডেটা টাইপকে ডিনোট করছে। মডেল একটা স্ট্রিং ভ্যারিয়েবল, স্ট্রিং টাইপের, স্ট্রিং ডেটা টাইপের একটা ভ্যারিয়েবল, এই জন্য মডেলের পরে কোলন দিয়ে হচ্ছে স্ট্রিং লেখা, ইয়ারের পর কোলন দিয়ে ইন্টিজার লেখা, তার মানে ইয়ার হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু হিসেবে এরা পিক করবে, তার মানে ইনপুট নিবে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটুকু নিয়ে ক্লিয়ার হলাম, বাট এই সামনের প্লাস মাইনাসটা এখন কি মিন করে। আমরা এনক্যাপসুলেশন সম্পর্কে পড়ছিলাম, রাইট? এনক্যাপসুলেশন কি করতেছে, কোনো একটা ভ্যারিয়েবলের স্কোপকে ডিফাইন করে দিচ্ছে, যে সেটা যদি পাবলিক হয় একরকম বিহেভ করবে, প্রাইভেট হলে একরকম, প্রোটেক্টেড হলে একরকম, এরকম তারা বিহেভিয়ারকে ডিসাইড করা যায়। তা এই যে যে সামনের প্লাস অথবা মাইনাস, আচ্ছা বাই দ্য ওয়ে আমরা খালি কথা বলবো পাবলিক অর প্রাইভেট, আমরা প্রোটেক্টেড আর হচ্ছে ডিফল্ট নিয়ে আমরা এই কোর্সে অ্যাটলিস্ট কথা বলবো না। আহ, তা আপনাদের জন্য সব থেকে সেফ গেম হচ্ছে আপনারা ভ্যারিয়েবল গুলোকে রেখে দিবেন প্রাইভেট, আর মেথড গুলাকে রেখে দিবেন পাবলিক। এটা হচ্ছে আপনাদের জন্য সব থেকে সেফেস্ট গেম, তার মানে আপনাদেরকে কোনো কিছু চিন্তা করতে হবে না। আমরা প্লাস সাইন দিয়ে পাবলিককে ডিনোট করি আর মাইনাস সাইন দিয়ে প্রাইভেটকে ডিনোট করি। তাহলে এই যে যেই ক্লাসটা, কার নামের যে ক্লাসটা, এই ক্লাসের ভিতরে ভ্যারিয়েবল গুলো সবগুলো কি প্রাইভেট, কারণ সবগুলোর সামনে একটা একটা করে মাইনাস সাইন দেওয়া আছে, রাইট? আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, কোনো যদি প্রবলেম হয় কারণ শুনতে আমাকে একটু জানায়েন, হ্যাঁ? আচ্ছা, সো এইগুলা সবগুলো হচ্ছে প্রাইভেট, আমরা এই যে সামনের এই মাইনাস সাইন গুলো দেখে আইডেন্টিফাই করে ফেলতে পারছি। তার মানে আমরা ভ্যারিয়েবলের মোটামুটি সব জিনিসই ডিক্লেয়ার করে ফেললাম। ভ্যারিয়েবল দেখতে কেমন হবে, ভ্যারিয়েবলের নাম কি হবে, ভ্যারিয়েবলের ডেটা টাইপ কি হবে, ভ্যারিয়েবলের অ্যাক্সেস মডিফায়ার কি হবে, এগুলো সবকিছুকে আমরা আইডেন্টিফাই করে ফেলছি। এরপর আসি হচ্ছে মেথডের ব্যাপার স্যাপারে। আচ্ছা, একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, যে যদি কোনো প্রাইভেট ভ্যারিয়েবল থাকে তাহলে সেটাকে অ্যাক্সেস করার জন্য কি দরকার হয়, ইউ গাইজ নো, যে একটা দুটো মেথড ইউজ হয়, একটার নাম হচ্ছে সেটার আর একটার নাম হচ্ছে গেটার। সো
এইখানে কিন্তু ওই দুটোকে অ্যাড করে নাই, বাট আপনারা করবেন পরীক্ষার খাতায় মাস্ট, নইলে সমস্যা। তার মানে পরে হচ্ছে আপনি এই ভ্যারিয়েবলকে আলটিমেটলি দেখবেন আর কোনো জায়গা থেকে অ্যাক্সেসই করতে পারতেছেন না। সো দিস শুড নট বি ডান। এনিওয়ে, তা এইখানে হচ্ছে স্টার্ট নামের একটা মেথড, ব্র্যাকেট এখানে মাস্ট। আপনি যদি ব্র্যাকেট যদি না দেন, তাইলে কিন্তু এইটা এই জিনিসটা মিন করবে যে আপনি এইখানে এক একটা সব ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছেন, তাই না? যে স্টার্ট কোলন দিয়ে যদি ভয়েড লিখে ফেলেন, যদি এখানে যদি ব্র্যাকেট যদি না দেন, বুঝতে পারছেন? তা এইখানে ব্র্যাকেট কিন্তু মাস্ট দিতে হবে আপনার জিনিসটাকে মেথড যে এইটা বোঝানোর জন্য। এরপর কোলন দিয়ে তার রিটার্ন টাইপ। তাহলে এইখানে আমরা কি লিখতেছিলাম? ভ্যারিয়েবলের নেম, দেন কোলন দিয়ে ডেটা টাইপ। আর এইখানে কি লিখতেছি? মেথডের নাম, ব্র্যাকেট এন্ড দেন কোলন দিয়ে তার ডেটা টাইপ, সরি রিটার্ন টাইপ। ক্লিয়ার এতদূর? কারো কি কোনো অবজেকশন আছে? অবজেকশন থাকলে জিজ্ঞেস করেন। না স্যার। আচ্ছা। আর সামনের প্লাস মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে যে সে জিনিসটা হচ্ছে পাবলিক নাকি প্রাইভেট। আচ্ছা, এরপরে এই যে ব্র্যাকেটের ভিতরে এখানে লিখছে ইন, দেন স্পিড, দেন কোলন দিয়ে দেন ইন্ট। আচ্ছা, আপনাদের যে জিনিসটা, তার মানে আমি যেটা খাতার মধ্যে খুঁজবো সেটা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে এই জিনিসটা কি আগে সেটা বলে নাই। ড্রাইভের পরে ব্র্যাকেটের ভিতরে কি পাস করি আমরা? কোনো মেথডের ব্র্যাকেটের ভিতরে আমরা পাস করি হচ্ছে প্যারামিটার, রাইট? তা এইখানে এই ব্র্যাকেটের ভিতরে স্পিড, স্পিড নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, তার মানে স্পিড নামের একটা প্যারামিটার নিচ্ছি যেটা ইন্টিজার টাইপের ডেটা রিসিভ করবে। তার মানে আমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে পারতেছি। তাহলে ড্রাইভ মেথডকে আমার যদি লিখতে হয়, তাহলে কি লিখতাম? পাবলিক ভয়েড ড্রাইভ ব্র্যাকেটের ভিতরে ইন্ট স্পিড, রাইট? আমি যদি নোটপ্যাডে যদি দেখাই, এটা তাহলে দেখতে তাহলে কিরকম হবে? হোপফুলি এখন ভিজিবল আপনাদের কাছে। পাবলিক ভয়েড ড্রাইভ ব্র্যাকেটের ভিতরে স্পিড, দেন এইখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এন্ড এইখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার কথা? তাহলে এই হচ্ছে আমি এইখান থেকে কি কি জিনিসপত্র এক্সট্রাক্ট করতে পারতেছি, একটু দেখেন তো। এইখান থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারতেছি যে আমার একটা ক্লাস আছে, ক্লাসের নাম হচ্ছে কার। এই ক্লাসের ভেতরে আমার হচ্ছে আমার হচ্ছে ভ্যারিয়েবলস আছে। প্রথমটা হচ্ছে প্রাইভেট মেক একটা ভ্যালু, একটা ডামি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিই, নাহলে আপনাদের কম্পাইলারে মাঝে মাঝে কিছু ঝামেলা দেখায়। প্রাইভেট স্ট্রিং মডেল প্রাইভেট স্ট্রিং হিয়ার, স্ট্রিং না ইন্ট। আচ্ছা, এরপরে আর কি কি ইনফরমেশন আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারতেছি? আমার তিনটা মেথড আছে। প্রথমটা কি? পাবলিক ভয়েড স্টার্ট, পাবলিক ভয়েড স্টার্ট নামে একটা মেথড আছে, যেটা কি করতেছে? উই ডোন্ট কেয়ার। এরপর হচ্ছে পাবলিক ভয়েড স্টপ নামে একটা মেথড আছে, যেটাও কি করতেছে? উই ডোন্ট রিয়েলি কেয়ার। আর আরেকটা আছে হচ্ছে পাবলিক ভয়েড ড্রাইভ,
যে একটা প্যারামিটার নিচ্ছে। আচ্ছা, আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম যে প্যারামিটারটা অ্যাকচুয়ালি আমরা লিখবো কিভাবে। এখানে যে সামনের যে ইন কথাটা দেওয়া আছে না, এই ইন কথাটা তো আমাদের দরকার নেই। আমরা এখানে জাস্ট লিখবো এভাবে, আমরা ভ্যারিয়েবলকে যেভাবে ডিক্লেয়ার করতাম আমরা এইখানেও আমরা সেভাবে জিনিসটাকে ডিক্লেয়ার করব। স্পিড, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ইন্ট। আচ্ছা, তাহলে আপনি এইখানে এই কথাটাকে লিখবেন কিভাবে? পাবলিক ভয়েড ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতাম? ইয়ার কোলন দিয়ে ইন্টিজার। এখানে আমরা লিখবো হচ্ছে ড্রাইভ ব্র্যাকেটের ভেতরে স্পিড কোলন দিয়ে ইন্টিজার আইএনটি। স্পিড কোলন ইন, সামনের এই ইন কথাটা লিখবো না। এই ইন মানে বোঝায় হচ্ছে যে সে একটা ইনপুট নিচ্ছে। দিস ডাজন্ট ম্যাটার, তার মানে প্যারামিটারের ভিতরে সবসময় ইনপুটই নিবে, রাইট? আউটপুট নেয়া, আউটপুট দেওয়া যায়, বাট আমাদের ওপির কনসার্ন না সেটা। তো আমরা জিনিসটাকে সিম্পল রাখার জন্য এখানে হচ্ছে স্পিড, তার মানে যে ভ্যারিয়েবলটার নাম, কোলন যে ভ্যারিয়েবলটার ডেটা টাইপ। অলরাইট? আর এইখানে হচ্ছে ভয়েড। ভয়েড মানে কি? সে তার রিটার্ন টাইপ। ব্যাস, এই জিনিসটাকে আমরা কোডে কনভার্ট করে ফেলছি। তো দিস ইজ দ্য থিং, এই ক্লাসটাকে আমরা এখানে কোডে কনভার্ট করে। হ্যাঁ বলেন। ড্রাইভের ভিতরে যদি আমার দুইটা প্যারামিটার থাকতো তাহলে কিভাবে কমা লিখতে দিয়ে, হতো? কমা দিয়ে, কমা দিয়ে সেম ওয়ে, তখন আপনি এইভাবে করে লিখতেন। ধরেন এই হচ্ছে, ধরেন এই যে ড্রাইভ নামে যে জিনিসটা, তাহলে প্লাস ড্রাইভ ব্র্যাকেটের ভেতরে হচ্ছে প্রথমে ধরেন স্পিড নিচ্ছে, স্পিড কোলন দিয়ে হচ্ছে আইএনটি, আর আরেকটা ধরেন ভ্যারিয়েবল নিচ্ছে হচ্ছে কি নাম দিবেন, লেটস সে মডেল, মডেল দেন হচ্ছে কোলন দিয়ে এটাও ধরেন আইন। বুঝতে পারছি? আর পরে তো আপনার তো রিটার্ন টাইপ তো লিখতেই হবে, কোলন দিয়ে তারপর হচ্ছে ভয়েড। বুঝছি? জি স্যার। আচ্ছা, তো আপনারা স্যার আরেকটা পরীক্ষায় কি আমরা এইভাবেই লিখবো? এক্স্যাক্টলি এইভাবে ভিতরে লিখবেন। কিছু মানে আহ, প্রিন্ট করবো বা এরকম কিছু করবো না? না, আপনাদেরকে কোনো কিছু প্রিন্ট করতে হবে না, বাট দেখেন এইখানে আপনার জিনিসটা ভয়েড রিটার্ন টাইপ আছে। আপনার এখানে যদি বাই এনি চান্স ইন্ট থাকতো, তাহলে আপনাকে এইখান থেকে কোনো কিছুকে একটা রিটার্ন করে দিতে হইতো। রিটার্ন লেটস সে 5, আমি একটা র্যান্ডম একটা নাম্বার দিলাম হচ্ছে 5, তার মানে 5 আপনি রিটার্ন করতেছেন। এখানে যদি ফ্লোট থাকতো আপনি ফ্লোট টাইপের একটা ডেটা রিটার্ন করতেছেন। এখানে যদি স্ট্রিং থাকতো আপনি স্ট্রিং টাইপের একটা ডেটা রিটার্ন করবেন। এইখানে যেই টাইপটা মেনশন থাকবে আপনি সেই টাইপের ডেটাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে? এইটা গেল হচ্ছে ডায়াগ্রাম থেকে আপনি কিভাবে ডায়াগ্রামের জিনিসটাকে কোডে কনভার্ট করবেন। আরো কিছু কিছু জিনিস আছে, আমরা আমরা ওগুলো নিয়ে আসতেছি, ওগুলো নিয়ে আমরা কথা বলতে আসছি। আর আরেকটা থাকে হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিনারিও থেকে ডায়াগ্রাম। মেইনলি পসিবিলিটি তো এই দুটোই আসে, তাই না? তার মানে এই দুই রকম ছাড়া তো আমার মনে হয় না যে আর কিছু আসতে পারে। যে কোড, ডায়াগ্রাম থেকে কোড, আর সিনারিও থেকে ডায়াগ্রাম। কারণ কোড থেকে ডায়াগ্রাম এটা আমি সাধারণত আহ, আপনাদের জন্য প্রিফার করি। এটা আরো একটু বড় লেভেলের মানুষজনরা পিএইচডি টিএইচডি অথবা এমএসসি টেমএসসি এগুলোতে হচ্ছে সাধারণত কোডের থেকে ডায়াগ্রাম জেনারেট করা একটু ইন্টেলেকচুয়াল ব্যাপার, ওর জন্য অনেক এক্সপিরিয়েন্স। এনিওয়ে, তা মোটামুটি আপনারা এই দুটো জিনিস প্র্যাকটিস করবেন তাইলেই হবে। আচ্ছা, এত দূর নিয়ে কি কারো কি কোনো সমস্যা আছে যে আমি এই ক্লাসটাকে কিভাবে এই কোডটায় ট্রান্সফর্ম করলাম? এনিবডি? স্যার রিটার্ন টাইপটা স্যার আরেকটু বুঝিয়ে দেন স্যার, ওই যে ভয়েডের জায়গায় ইন্ট যেটা। রাইট, এইখানে ধরেন এই যে স্টপের যে জিনিসটা আছে, স্টপ কোলন দিয়ে ভয়েড আছে, এখানে ধরেন যে স্টপ কোলন দিয়ে ইন্ট আছে। হ্যাঁ, হুম ইন্ট হুম মানে হুম কি? আপনি যদি মেথডটাকে যদি অ্যাকচুয়ালি লিখতেন তাহলে আপনাকে নিশ্চয়ই কিছু একটা রিটার্ন করতে হইতো, নইলে তো এই জিনিসটা তো কাজই করবে না। তো আপনি, আমি যদি বলি ধরেন যে আপনাকে বলে মেথড, আপনি আপনি আপনাকে ডায়াগ্রাম থেকে কোডে কনভার্ট করতে হবে, তখন আপনি এই পার্টটাকে যখন লিখবেন যে স্টপ কোলন ইন্ট, তখন আপনি সিগনেচারটা তো এইভাবে লিখবেন ফর শিওর, এই সিগনেচারটাকে তো এইভাবে লিখবেন ফর শিওর, এন্ড দেন এখানে হচ্ছে রিটার্ন করে দিবেন যে কোনো একটা র্যান্ডম নাম্বার আপনার ইচ্ছা মতন, অথবা আপনি রিটার্ন করে দিতে পারেন 0।
ঠিক আছে, জিনিসটা যাতে অ্যাটলিস্ট কাজ করে। তার মানে ভিতরে কি ফাংশনালিটি হচ্ছে উই ওয়ন্ট বি বদার অ্যাবাউট ইট, বাট আপনাকে এই জিনিসগুলা কিন্তু লিখতে হবে, যে যে জিনিসটা রিটার্ন করতেছেন সেই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাকে রিটার্নের কাছে লিখতে হবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, সিনারিও যদি আসে, এখানে যদি ইউজার ইনপুটের কথা বলে স্যার, তাহলে স্যার স্ক্যানারের মানে স্ক্যানার ইউজ করবো, তাই তো স্যার? আরেকবার বল, স্ক্যানার মানে? মানে সিনারিওতে যদি হচ্ছে ইউজার যদি মানে ইনপুট দিতে চায়, সাপোজ আমি একটা কোড বিল করলাম, ওইখানে মানে প্রিন্টে লিখে দিলাম যে ইন্টিজার নাম্বার বা এই টাইপের কিছু, যখন আমি এটা ইনপুট করব 5 বা কোনো কিছু, মানে এই সিস্টেমটা স্যার যদি এই কোড একটু দেখাই দিতেন। আপনি ক্লাস ডায়াগ্রামে কেন ইউজারের ব্যাপার স্যাপার আসছে, যে ইউজার কি ইনপুট দিবে? আমি কি বুঝাইতে পারছি? দেখেন, আপনার এইখানে অথবা এইখানে আপনার ইউজার ইনপুট দিচ্ছে নাকি ডিফল্ট ভ্যালু ইউজ করতেছেন, দিস অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। তো আপনি এখানে ইউজার ইনপুট অথবা কোডের ভিতরে কি ঘটনা ঘটবে এইসব জিনিসগুলো আমাদের এই মুহূর্তে চিন্তা করার দরকার নেই। আহ আমরা আপাতত যে চিন্তা করি যে এই যে ডায়াগ্রামে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এটা বেসিক্যালি একটা স্কেলিটন। এই স্কেলিটনকে আমরা কোডে কিভাবে কনভার্ট করব, বুঝতে পারছি? এগুলো নিয়ে চিন্তা করবো। হ্যাঁ বলেন। পাবলিক ক্লাসটা ফ্যানটা কিন্তু বন্ধ করুন, শুনতে পাচ্ছি। হ্যালো, আপনি কোশ্চেনটা একটু লিখে দেন, আমি শুনতে পাচ্ছি না একটু আপনার কথা। ছিল পাশে আচ্ছা ঠিক আছে আমি লিখে নিচ্ছি। স্যার আপনি কি কিছু বলতেছেন? না, আমি এখনো কিছু বলতেছি না, আমি ওনার কোশ্চেনের অ্যান্সার করার জন্য ওনার কোশ্চেনের অপেক্ষা করছি। কোশ্চেন কোশ্চেন পাবলিক পাবলিক ক্লাসটা একটু বুঝাই দেন কিভাবে কোডে রূপান্তর করতে। ও আচ্ছা, পাবলিক ক্লাস। ওয়েট দাঁড়ান, পাবলিক ক্লাস বেসিক্যালি আপনাকে ক্লাস নিয়ে ভাবতেই হবে না, আপনাকে ভাবতে হবে সে মেথড নিয়ে। ক্লাস এইখানে যেটা আছে, সে আমি কি এখানে কি পাবলিক ক্লাস লিখছি? না, এখানে তো আমি তো খালি ক্লাস লিখছি। আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনি মেথডে পাবলিক দিবেন নাকি প্রাইভেট দিবেন, আর ভ্যারিয়েবলে পাবলিক দিবেন না প্রাইভেট দিবেন। ইউ জাস্ট নিড টু বি বদার অ্যাবাউট ইট। আপনি ক্লাস কি দিবেন, ক্লাসের সামনে যেহেতু কিছু লেখা নাই, তাহলে ক্লাসকে জাস্ট ক্লাস কারই লিখে দিবেন। বুঝতে পারছেন? স্যার প্রাইভেট হলে কি মানে দিতাম? প্রাইভেট আপনাদের এইটার সামনে কোনো সাইন দেয়া থাকবে না, ক্লাসের সামনে। ওকে, বুঝছি। ক্লাসের সামনে কোনো সাইন থাকবে না, ক্লাস সবই হচ্ছে আপনার ডিফল্ট অ্যাক্সেসেই অ্যাক্সেস হবে, বাট মেথড আর ভ্যারিয়েবল মেক্স ইট ডিফারেন্ট। বুঝছি। জি স্যার। আচ্ছা, আমরা এখন পরের টপিক গুলাতে চলে যাই। তো আপনি একটু মাইন্ড মিউট করুন। সো আমরা হচ্ছে দেখলাম যে যে কোনো একটা ক্লাস দেখতে লাগে হচ্ছে এইরকম, যদিও এদের এক একজনের এক্সপ্রেশন এক এক রকম থাকে। তো ডোন্ট গেট কনফিউজড, আমি জাস্ট যেটা বললাম পরীক্ষায় ওইটাই লিখবেন। কোন ওয়েবসাইটে কি রকম আছে এটা দেখার দরকার নাই, তার মানে এক একটা ওয়েবসাইটে এক এক রকম থাকে বেসিক্যালি। সো এগুলো দেখলে আরো কনফিউজড হবেন। আচ্ছা,
এখন যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আমরা কোন দাগটা দিয়ে কোন জিনিসটা মিন করব। প্রথমে আসি হচ্ছে এই যে এই নর্মাল কোন রকমের কোনো অ্যারো ছাড়া, যেটাকে আমরা বলতেছি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন আমরা কোথায় ইউজ করি? অ্যাসোসিয়েশন অফ জেনারেলাইজেশন। এই যে দেখেন, এইটা একটা সুপার ক্লাস, এই সুপার ক্লাসের থেকে এই দুটো সাব ক্লাস আসছে, মানে কি হয়েছে? বেসিক্যালি এই জিনিসটার ইনহেরিটেন্স হয়েছে। এখন ইনহেরিটেন্সের সময় আমরা এই যে সাব ক্লাস 1 থেকে সাব ক্লাস 2 তে আমরা একটা লাইন, তার মানে যে কোনো অ্যারো ছাড়া একটা লাইন আমরা টেনে নিয়ে যাচ্ছি, রাইট? এন্ড এই দুটো ক্লাসই আসছে সুপার ক্লাস থেকে। সুপার ক্লাসের দিকে আমরা দিচ্ছি একটা ব্ল্যাঙ্ক মাথাওয়ালা একটা অ্যারো। ওই সেটা এই যে দেখেন ব্ল্যাঙ্ক মাথাওয়ালা একটা অ্যারো, যে অ্যারোটার মাথার ভিতরে কোনো কিছু কোনো ফিল টিল নাই, এটা হচ্ছে ইনহেরিটেন্সের অ্যারো। ঠিক আছে, কোনটার কি নাম এটা আমাদের জানার কোনো দরকার নাই, কোনটার কি কাজ এটার দিকে আমরা ফোকাস করব। তাহলে নর্মাল যে দাগটা এটা দিয়ে বোঝানো হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে কি? উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, জাস্ট দুটো দুটো ক্লাস যেটা সিমিলার টাইপের, তাদের ভিতরে এইরকম এই কোনো মাথা ছাড়া কোনো অ্যারো ছাড়া এই দাগটা ইউজ করা হয়। আর এইরকম এই যে ব্ল্যাঙ্ক অ্যারোওয়ালা মাথা যে অ্যারোটার, সেটা কি কি মিন করে? যে এইটা হচ্ছে এর প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাসটা হচ্ছে এর প্যারেন্ট ক্লাস, যার দিকে অ্যারো থাকবে সে হবে হচ্ছে প্যারেন্ট ক্লাস। আর যার ভিতরে যে লেজের দিকটা থাকবে সেগুলো হবে হচ্ছে সব সাব ক্লাস। বুঝতে পারছি? ওই সেম জিনিসটাকে আমরা এভাবে করেও বলতে পারি যে শেপ হচ্ছে তাহলে প্যারেন্ট ক্লাস, শেপ থেকে এক্সটেন্ড করে আসছে পলিগন, শেপ থেকে এক্সটেন্ড করে আসছে এলিপস, সরি, শেপ থেকে এক্সটেন্ড করে আসছে এইটা। আবার এই সেম জিনিসটা এইভাবে করেও আমরা ডিনোট করতে পারি। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই অ্যারোটা দিয়ে আমরা বুঝে হচ্ছে ইনহেরিটেন্স হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, গুড। আমি খালি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখাবো, আমি সবকিছু বলে আপনাদের সময় নষ্ট করব না। আচ্ছা, এই যে দাগটা, এই দাগটা কি মিন করতেছে? এই দাগটার নিচে দেখবেন যে আপনারা অনেক রকমের নাম্বার ইউজ করেন। এইখানে যখন 1 থাকে, দাঁড়ান আমি এটা একটু আচ্ছা, দ্য থিং ইজ এইখানে হচ্ছে এক এক রকমের সব আমরা দাগের ওপর এক এক রকমের সব আমরা নাম্বার দেখতে পাবো। এই নাম্বারগুলো বেসিক্যালি কি মিন করে এটা আমরা পড়াটা শিখি। হ্যাঁ, এই যে এইখান থেকে এই অ্যারোটার নাম আমরা এখনো পর্যন্ত দেখি নাই, ধরি জাস্ট একটা নর্মাল একটা দাগ, তার মানে কি সেলও যেরকম স্টেজে আছে এক্সপ্রেশনও সেই রকম স্টেজেই আছে, তার মানে সেলও একটা ক্লাস, এক্সপ্রেশনও একটা ক্লাস। লেটস ধরেন আপনি কে যেন মাইক আনমিউট করে রাখছেন, কাইন্ডলি একটু মিউট করেন। আচ্ছা, সো সেলও একটা ক্লাস, এক্সপ্রেশনও একটা ক্লাস। এর এইখানে দেখেন একটা 1 লেখা, এর এইখানেও একটা 1 লেখা, তার মানে কি বেসিক্যালি জিনিসটা দেখতে হচ্ছে এইরকম লাগে যে দাগের যেই ক্লাসটার কাছে এই 1 অথবা 0.1 অথবা একটা স্টার অথবা 1 স্টার অর্ডারের দরকার নাই, জাস্ট এই কয়টা নাম্বার লেখা থাকে, এরা প্রত্যেকে আলাদা আলাদা কিছু জিনিস মিন করে। 1 মানে বোঝায় যে একটা, দেখি এইখানে মনে হয় একটা 1 আছে, এটা কি রকম? একটা সেলের এখানে যে 1 এজন্য পড়লাম হচ্ছে একটা সেলের কাছে একটা এক্সপ্রেশনই থাকতে পারে, এই জন্য এইখানে 1 দিয়ে বোঝাচ্ছি একটা সেল এর কাছে একটা এক্সপ্রেশনই থাকতে পারে। সিমিলার ওয়েতে একটা সেলের কাছে একটা ভ্যালুই থাকতে পারে, এই 1 দিয়ে বুঝালাম এই সেলকে,
এন্ড এই 1 দিয়ে বুঝালাম এই ভ্যালুকে। আচ্ছা, তাইলে এইখানে যদি 0.1 যদি থাকতো তাইলে এটা কি মিন করতো? 0 থেকে একটা সেলের কাছে একটা ভ্যালু থাকতে পারে। এটা হচ্ছে 0 এর কাহিনী। এই যে 0 or 1 আমরা যখন 0 ইউজ করব। স্যার এই মেনি টার্মটা বুঝতেছি না। কোনটা বুঝতেছেন না? আমরা কথাটা যে ইউজ 1 করবেন কেন না। লিখবো? রাইট, আমরা কথাটা ইউজ করবেন না। আমি কথাটা ইউজ করবেন, হ্যাঁ? আপনি সবারটা জানেন না। হ্যাঁ, বলেন স্যার কোন জিনিসটা? আমারটাই বলতেছি যে এই টার্মটা বুঝতেছি না। টার্ম বলতে যে 0.1 কখন আর 1 কখন? হ্যাঁ স্যার এইগুলো স্যার। আচ্ছা। তাহলে আমরা আরেকটা কোন একটা এক্সাম্পল এ চলে যাই। জাভা 2.0। আচ্ছা দেখেন, আমরা এই এক্সাম্পলটাকে একটু স্টাডি করি, দেখি এখানে কি আছে। এইখানে আছে হচ্ছে কাস্টমার নামের একটা ক্লাস। আপাতত ইগনোর করেন যে তারা 3টা করে ফ্লোর আঁকে নাই, তার মানে 3টা করে তাদের ভাগ নাই আর কি। তাদের 2টা ভাগ দিছে, বাট এটা রং, হ্যাঁ? তাহলে এখানে কাস্টমার আছে, একটা অর্ডার আছে, একটা অর্ডার ডিটেল আছে, একটা হচ্ছে আইটেম আছে, আর নিচের দিকে হচ্ছে পেমেন্ট আছে, ক্যাশ, চেক, ক্রেডিট, 3টা ওয়েতে আসতেছে। প্রথমে দেখি যে এই কাজটা তারা কি করলো। এইখানে তাহলে একটা ব্ল্যাঙ্ক মাথাওয়ালা একটা অ্যারো তারা ইউজ করছে, যেটা পেমেন্ট থেকে আসছে, তাই না? তার মানে কি, পেমেন্টকে ইনহেরিট করে আসছে ক্যাশ, চেক আর ক্রেডিট। ক্রেডিট ক্লাসটাকে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? ক্লাস ক্রেডিট এক্সটেন্ডস পেমেন্ট। তার মানে পেমেন্টের যা সব ফিচার আছে সবগুলো ক্রেডিটের ভিতরে আছে, রাইট? এক্সটেন্ড করছে, তার মানে ইনহেরিটেন্স কে আমরা বুঝাচ্ছি। চেক এক্স্যাক্টলি ওই ওয়েতে, ক্যাশ এক্স্যাক্টলি ওই ওয়েতে। আচ্ছা, গেল। এই 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 কথাটুকু কি বুঝছি কি হলো? জি স্যার এটা বুঝছি। আচ্ছা, এরপরে আসি যে এই যে একটা অর্ডার নামে একটা ক্লাস আছে, এন্ড এই যে একটা পেমেন্ট নামে একটা ক্লাস আছে। অর্ডারের এখানে লেখা আছে 1, তার মানে অর্ডার ক্লাসের সাইডের দাগটাতে লেখা আছে 1, আর পেমেন্ট ক্লাসের এই সাইডটাতে লেখা আছে 1। তার আগে দেখি যে অ্যারো ছাড়া যে দাগটা, এটা পেমেন্টের সাথে কেন অ্যাটাচ করলাম? অর্ডারের সাথে যে কোনো একটা অর্ডারের জন্য পেমেন্ট থাকবে, এইটা শিওর, ঠিক আছে? একটা অর্ডারের জন্য পেমেন্ট যে থাকবে এটা আমরা জানি। এখন সেটা যে একটা পেমেন্ট থাকবে নাকি অনেকগুলো পেমেন্ট থাকবে এইটা আমরা জানি না। জি ভাইয়া। বাট বাট মিনিমাম হচ্ছে একটা অর্ডারের জন্য মিনিমাম একটা পেমেন্ট তো করতেই হবে। ধরেন আপনার কথা চিন্তা করেন। আপনি যদি কোনো একটা কোর্স নেন অথবা কোনো একটা সেমিস্টার নেন ইউনিভার্সিটিতে, তাহলে আপনি মিনিমাম একটা পেমেন্ট আপনি করবেনই। আবার অনেকে আছে না যে ইনস্টলমেন্টে পেমেন্ট দেয়, তো তারা কি করবে? একটার থেকে বেশি পেমেন্ট তাদেরকে করতে হবে অল্প অল্প করে, রাইট? সো একটা অর্ডারের জন্য এই জিনিসটাকে তাহলে এখন আমরা কিভাবে পড়বো? এই যে এইটুকু অর্ডার আর পেমেন্টের রিলেশন টুকুকে, একটা অর্ডারের জন্য একটা থেকে অনেকগুলা, স্টার মানে বোঝায় হচ্ছে অনেকগুলা, one to একটা many. 1 টু মেনি। আপনাদের নাম মনে রাখার কোনো দরকার নেই, তার মানে কিরকম কাজ করে এটা জাস্ট একটু খেয়াল করেন। তাহলে একটা অর্ডারের জন্য একটা পেমেন্টও করতে পারেন, 2টাও করতে পারেন, 3টাও করতে পারেন। আপনি যে কয়টা করবেন আমি আইডেন্টিফাই করতে পারতেছি না, এই জন্য আমি এখানে স্টার দিয়ে দিছি। তার মানে যত ইচ্ছা তত আনলিমিটেড আপনি পেমেন্ট করতে পারেন। ক্লিয়ার এই কথাটা কিরকম কি হলো? জি স্যার। আচ্ছা, এখন আসি হচ্ছে এই জায়গাটায়। অর্ডার ডিটেল আর আইটেমের মধ্যে আবার এরকম লিখছে কেন যে 0 থেকে ডট ডট দিয়ে দেন স্টার? বাই দ্য ওয়ে এখানে কিন্তু 2টা ডট দিতে হবে, হ্যাঁ? এখানে ইচ্ছা খুশি মতন কিন্তু ডট দিলে হবে না। আচ্ছা, এইটার মানে কি? একটা আইটেমের জন্য অর্ডার ডিটেল নাও থাকতে পারে, তার মানে ওই আইটেমটাকে কেউ পারচেস করে নাই, হইতেই পারে না। যে আমি আমার আমার ধরেন কোন একটা অনলাইন শপ আছে, অথবা ধরেন দারাজে ধরেন কোন একটা আইটেম এনলিস্ট করছে ওরা, তারপরে ওই আইটেমটা এমনও হইতে পারে যে আজ পর্যন্ত কেউ অর্ডার দেয় নাই, হইতেই পারে। আবার এমনও হইতে পারে যে ওটা 2 বার অর্ডার হয়েছে, 3 বার অর্ডার হয়েছে, 20 বার অর্ডার হয়েছে, 2000 বার অর্ডার হয়েছে, নোবডি নোস। এজন্য বলছে যে একটা আইটেমের জন্য অর্ডার ডিটেল থাকতেও পারে, নাও থাকতে পারে।
তার মানে যে কয়টা ইচ্ছা সে কয়টাও থাকতে পারে অথবা জিরোটাও থাকতে পারে। এই কথাটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার এখন নিচে আবার 1 দেয়া। হ্যাঁ, তার মানে একটা আইটেমের জন্য 0 থেকে অনেকগুলো অর্ডার ডিটেইল থাকতে পারে। বুঝতে পারছি। আইটেম তো মিনিমাম একটা তো হবেই, তাই না? তার মানে নইলে আপনি কার সাথে তুলনা করতেছেন? আচ্ছা, আমরা এখন এই যে অর্ডার আর অর্ডার ডিটেইল এই জিনিসটাকে দেখি। অর্ডারের আচ্ছা, এই ডায়মন্ড শেপের এই লাইনটার কথা আপাতত ভুলে যাই। হ্যাঁ, ধরি যে এখানে একটা সিম্পল একটা স্ট্রেট লাইন আছে, ধরে নেই। তাহলে এখানে একটা জিনিস আছে অর্ডার, দেন এখানে ধরেন একটা দাগ আছে, আর এই সাইড আছে অর্ডার ডিটেইল। আর এইখানে কি আছে? এখানে 1 আছে, আর এখানে 1 থেকে ডট ডট থেকে ইনফিনিটি অনেকগুলো আছে। তার মানে মেনি যেটাকে আপনারা বলেন আরকি। এর মানে কি, একটা কেউ যদি অর্ডার করে, তার তো মিনিমাম তো একটা তো অর্ডার ডিটেইল তো তৈরি হবেই। এটা কি পসিবল যে আপনি অর্ডার করছেন কিন্তু আপনাকে কোনো অর্ডার ডিটেইল পাঠালো না অথবা কোনো ইনভয়েস পাঠালো না, এমন কি হইতে পারে? না স্যার। না স্যার। আচ্ছা, আপনাদের হয়তোবা এখন একটা কনফিউশন হচ্ছে যে আচ্ছা আমি তো যদি 5টা আইটেম যদি অর্ডার করি তাহলে তো সেটা তো হচ্ছে একটা একটা অর্ডার ডিটেইলের মধ্যেই তো চলে আসার কথা, তাই না? যে একটা বিলের মধ্যেই তো চলে আসার কথা যে জি আমি স্যার, 5টা একটার আইটেম মধ্যে তো আসে। আপনি চিন্তা করতেছেন হচ্ছে কাস্টমার এন্ড থেকে, আপনি সেলারের এন্ড থেকে চিন্তা করেন। আপনি ধরেন 5টা আচ্ছা, আপনি ধরেন 5টা ডিফারেন্ট শপ থেকে কোন একটা কাস্টমার ধরেন অর্ডার করছে। 5টা ডিফারেন্ট শপ বলতে একটার থেকে ধরেন সে হচ্ছে শ্যাম্পু অর্ডার করছে, আরেকটার থেকে ধরেন বডি ওয়াশ অর্ডার করছে, আরেকটার থেকে ধরেন আহ কি বলে হেয়ার অয়েল অর্ডার করছে। তাহলে এইটা ধরেন 3টা ডিফারেন্ট দোকান থেকে আসতেছে। তা কাস্টমারের কাছে সেটা আসতেছে একটা অর্ডার ডিটেইলের ভিতরে, কিন্তু যখন ওই যে হেয়ার অয়েল ওয়ালার কাছে যখন যাবে সেই অর্ডারটা, তখন তার কাছে একটা অর্ডার ডিটেইল যাবে তার দোকানের জন্য খালি। আবার যে শ্যাম্পু ওয়ালার কাছে আবার ডিফারেন্ট একটা অর্ডার ডিটেইল যাবে তার খালি শ্যাম্পু যে লাগবে সেটা রিকোয়ারমেন্ট হিসেবে। সো এইভাবে অনেকগুলো অর্ডার ডিটেইল থাকবে আরকি। বাট কেউ যদি কোনো কাস্টমারের থেকে যদি অর্ডার আসে, সেটার এগেইনস্ট এ কি তাহলে মিনিমাম একটা অর্ডার ডিটেইল তৈরি হইতেই হবে না? তার মানে সেই মিনিমাম তো তাকে একটা জিনিস তো অর্ডার না করলে আর অর্ডার হলো কেন? আমি কি বুঝাইতে পারছি নাকি আপনারা আরো কনফিউজ হয়ে গেলেন? স্যার তাহলে যদি 4-5টা কেউ কিনে তাহলে সেই ক্ষেত্রে তো একটা অর্ডারের জন্য মিনিমাম নাও দেওয়া একটা লাগতে অর্ডার পারে। ডিটেইল থাকতেই হবে। হ্যাঁ। স্যার তাহলে 0 তো হইতে পারে কোনোটার জন্য। আচ্ছা, চিন্তা করেন তো, আপনি ধরেন কোনো কিছুকে একটা অর্ডার, 0টা অর্ডার মানে কি? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এইখানে 0 হবে? স্যার আই 0 হবে না, বাট 0.5 বা এরকম কিছু যদি হয়। 0.5 কিভাবে হবে? আপনার কাছে কি কখনো কি অর্ধেকটা অর্ডার ডিটেইল কি যায়? স্যার অর্ধেকটা না, মানে ধরেন আমি দুইটা প্রোডাক্ট নিলাম, সেই ক্ষেত্রে তো আমার একটার মধ্যেই চলে আসতেছে। আচ্ছা, আপনি এখনো পর্যন্ত চিন্তা করতেছেন কাস্টমারের এন্ড থেকে। আপনি একটু চিন্তা করেন সেলারের এন্ড থেকে। আপনি 2টা অর্ডার যদি সেম দোকান থেকে যদি করেন, তাইলে ধরেন হচ্ছে একটাই অর্ডার ডিটেইল গেল সেলারের কাছে, হ্যাঁ? কিন্তু আপনি 2টা প্রোডাক্ট যদি 2টা ডিফারেন্ট দোকানের থেকে যদি করেন, তাইলে কি আপনার 2টো অর্ডার ডিটেইল হয়ে গেল না? জি স্যার, তখন 2টা হবে। তাই না? সো আপনি কিন্তু এটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছেন না। বাট অর্ডার আসছে কয়টা? অর্ডার আসছে, বাই দ্য ভিতরে কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে এন্ড ইউ আর ডিজাইনিং দ্য প্ল্যাটফর্ম মেইনলি। সো প্ল্যাটফর্মের কাছে অর্ডার আসছে কয়টা? একটাই। ওই অর্ডারটাকে সে ভেঙে ডিসবার্স করতেছে ডিফারেন্ট দোকানের কাছে, রাইট? এন্ড তখন সে অর্ডার ডিটেইল বানায়ে দেন সেলারকে পাঠাচ্ছে। সেলার কিন্তু সেলার সেলার তখন দেখতেছে যে আমার কাছ থেকে সে চাইছে খালি শ্যাম্পু, সো আমি তাকে শ্যাম্পু দিয়ে দিব। তার মানে সেলারের কাছে তখন অর্ডার ডিটেইলের ভিতরে যাচ্ছে শ্যাম্পু। এরকম হেয়ার অয়েল ওয়ালার কাছে অর্ডার ডিটেইল যাচ্ছে হেয়ার অয়েল। এইভাবে করে ধরেন যে ওই কাস্টমার ধরেন অর্ডার দিয়েছে 500টা জিনিস, কিন্তু তার অর্ডার কয়টা? একটা জায়গায় সে অর্ডারটা দিছে। অর্ডার একটা, কিন্তু 500টা আইটেম 500টা ডিফারেন্ট দোকানের থেকে। সো ইউ ক্যান নট ডিফাইন
যে টোটাল কয়টা দোকানের থেকে অর্ডারটা আসতেছে। এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, সো দিস ইজ দ্য থিং। আমরা এইখানে আপনি ধরেন আইডেন্টিফাই করে ফেলতে পারছেন যে আপনি ম্যাক্স 16টা পর্যন্ত অর্ডার ডিটেল ক্রিয়েট করতে পারবেন। তার মানে এট এ টাইম একটা অর্ডারের ভিতর থেকে 16টা অর্ডার 16টা আইটেম সে অর্ডার করতে পারবে। তাহলে তখন কিন্তু এখানে 1 ... কিন্তু দেওয়া যাবে না, 16 দিতে হবে। বুঝতে পারছি? আপনি যদি আইডেন্টিফাই করে ফেলতে পারেন যে কয়টা অর্ডার আছে, তখন এইখানে ওই নাম্বারটা দিবেন। বুঝতে পারছি এতদূর? আচ্ছা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস করব, তাহলে আমরা এই সবগুলো জিনিস বুঝে গেলাম। এইখানে হচ্ছে একটা স্টার দেওয়া মানে এটা 0টাও হইতে পারে অথবা অনেকগুলোও হইতে পারে। ইউ নেভার নো। বুঝছেন? আচ্ছা, আপনাদের কি এইসব কমপ্লেক্স জিনিসগুলো পড়তে হবে না। আপনারা আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা পড়ায় আমি আজকে শেষ করব, সেটা হচ্ছে এই যে কোনটা অ্যাগ্রিগেশন, কোনটা কম্পোজিশন কোনো দরকার নেই। আপনার এই জিনিসটাকে, তার মানে আমি অ্যাকচুয়ালি হচ্ছে যেভাবে আর কি জিনিসটাকে মনে রাখতাম, নাম মনে রাখা অ্যাকচুয়ালি কোনো স্মার্টনেস না, কাজটাকে মনে রাখবেন। এইটাকে বলবেন হচ্ছে ব্ল্যাঙ্ক হেড ডায়মন্ড। তার মানে এইটাকে এমনিতে বলা হচ্ছে ডায়মন্ড বক্স। হ্যাঁ, এই যে এই বক্সটা যেরকম শেপ, আর এটা হচ্ছে সেম ডায়মন্ড বক্স যেটার মাথাটা হচ্ছে ফিল। তার মানে এইটা যখন ড্র করবেন তখন এর মাথাটা কিন্তু ফিল করে দিতে হবে পেন্সিল দিয়ে আর কি, অথবা পেন দিয়ে, যাই দিয়ে ড্র করেন না কেন। আর এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক হেড, তার মানে এটার ভিতরে কোনো কিছু ফিল করা যাবে না। এটার একটা এক্সাম্পল দেখে আসি যে কোথায় কোনটাকে ইউজ করব। এই যে মানে কি দেখেন, যখন ব্ল্যাঙ্ক ডায়মন্ড। হ্যাঁ ব্ল্যাঙ্ক অ্যাগ্রিগেশন। ডায়মন্ড, অ্যাগ্রিগেশন কি জিনিস সেটা আমাদের জানার কোনোই দরকার নাই। আমরা দেখি যে কাজ কি করতেছে। যখন কোনো জিনিস ব্ল্যাঙ্ক হেড থাকবে, এর মানে কি, এই যে যেই জিনিসের প্রতিটা লেজ আছে, তার মানে এই যে ব্ল্যাঙ্ক হেডের লেজ যেদিকে আছে সেইটা আরেকটা সাইডের ওপরে উইকলি ডিপেন্ডেন্ট। মানে কি, ধরেন কোন জায়গার অর্ডার ডিটেল গুলো সব হারায় গেল। অর্ডার ডিটেল গুলো সব হারাই গেল মানে কি, ধরেন অর্ডার আছে একটা ডেটাবেজে, আর অর্ডার ডিটেল গুলোকে আমি অন্য কোন একটা ডেটাবেজের ভিতরে স্টোর করে রাখছি, অথবা অন্য কোন একটা টেবিলের ভিতরে স্টোর করে রাখছি। সামহাউ অর্ডার ডিটেল গুলা সব ভ্যানিশ হয়ে গেল। ডাজ ইট মিন যে অর্ডার গুলো সব ক্যান্সেল হয়ে গেছে? না স্যার। আচ্ছা, সো না স্যার। এইটা কখনোই মিন করে না যে অর্ডার গুলো সব ক্যান্সেল হয়ে গেছে। তার মানে এর এক্সিস্টেন্সের ওপর, অর্ডার ডিটেলের এক্সিস্টেন্সের ওপর অর্ডার কখনো ডিপেন্ড করে না। তার মানে অর্ডার হচ্ছে অনেকটা স্ট্যান্ড অ্যালোন জিনিসের মতন। এজন্য এইটার সাথে এইটার রিলেশন হচ্ছে এই জিনিসটা, যে স্ট্যান্ড অ্যালোন দাঁড়াইতে পারবে তার দিকে দিবেন হচ্ছে এই ব্ল্যাঙ্ক হেড ডায়মন্ডটা, আর আরেক দিকে নাল। বুঝতে পারছি কথা? আপনারা যখন ওই যে আপনারা মনে হয় এবার মনে হয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম টাইপের কোনো একটা কোর্স করতেছেন, তার মানে ডেটাবেজের যে কোর্সটা, ওইখানে দেখবেন যে এক একটা জিনিসকে এক একটা টেবিলকে আরেকটা টেবিলের ওপর জয়েন করাইতে হয়। তখন একটা টেবিলের প্রায়োরিটি বেশি থাকে, আর আরেকটা টেবিলের একটা, তার মানে একটা অর্ডিনারি একটা কি আমরা ফেচ করে নিয়ে আসি। তা যার প্রাইমারি কিটা আনি সেইটা কিন্তু আসলে একটা স্ট্যান্ড অ্যালোন জিনিস, সেইটাকে কিন্তু রেফারেন্স হিসেবে ইউজ করা হচ্ছে। আর যেটাকে ফেচ করে নিয়ে আসতেছি ওইটা একটা হচ্ছে অর্ডিনারি। অর্ডিনারি জিনিস মানে কি, আপনার লেটস সে অর্ডার হচ্ছে, অর্ডারের প্রাইমারি কি নিয়ে এসে আপনি অর্ডার ডিটেল বের করতেছেন। তার মানে কি, অর্ডার যদি এক্সিস্ট করে আপনি যে কোনো সময় অর্ডার ডিটেলকে জেনারেট করতে পারবেন। কিন্তু অর্ডার ডিটেল ধরেন এক্সিস্ট করতেছে, সেখান থেকে এসে এনে আপনি অর্ডারকে এক্সিস্ট করাইতে পারবেন না, তার মানে রিজেনারেট করাইতে পারবেন না। দিস ইজ দ্য থিং। কারণ এক এক সময় লেখতে এক একটা অফার চলতেছে, এক এক সময় ধরেন ট্যাক্সের রেট এক এক রকম। সো অর্ডার একবার যেটা ফর্ম হয়ে গেছে, পরে যেয়ে কিন্তু আবার সেই অর্ডার কিন্তু আবার রিফর্ম হবে না অর্ডার ডিটেল থাকলেও। বুঝতে পারছি?
মনে হয় বুঝে জি স্যার। গেছেন। স্যার আচ্ছা, রিলেশন গুলো কি স্যার আমরা হচ্ছে নিজে থেকে আইডেন্টিফাই করে দিব নাকি হচ্ছে স্যার কোশ্চেনে মেনশন করা থাকবে? আচ্ছা, যেহেতু এটা আপনাদের একটা ডিজাইন রিলেটেড কোর্স, তো এটা হচ্ছে মোস্ট ওয়েলকাম যে আপনি নিজের থেকে আইডেন্টিফাই করবেন আর নিজে চিন্তা করে জিনিসগুলোকে ড্র করবেন। যে আই মিন কোশ্চেনে সবকিছুর ক্লু দেওয়া থাকবে। বাট দিস ইজ প্রিটি মাচ সিম্পল নরমাল যে হচ্ছে আপনি এক্সাম হলে বসে সবগুলো ক্লু হয়তো বা ক্র্যাক করতে পারবেন না। ডু ইউর বেস্ট, যতদূর ক্র্যাক করতে পারেন ততদূরকে ডিজাইন করবেন। আর বাকিগুলা আইডেন্টিফাই করবেন হচ্ছে একটু আইকিউ খাটায়। আপনাদের কুইজের কোশ্চেনে আমি হচ্ছে বলে দিছিলাম যে গেট আর সেট মেথডের কথা, তাই না? তা গেট আর সেট মেথড যে কি করে এইটা অ্যাকচুয়ালি আপনাদের অ্যান্সার করতে হইতো একটু জেনারেল নলেজ দিয়ে। গেট ফাদার্স নেম, কখনো নিশ্চয়ই আমার পেট যে ডগটা আছে তার নাম নিশ্চয়ই আমাকে রিটার্ন করবে না। অথবা সেট ফাদার্স নেমে নিশ্চয়ই আমার দাদির নাম সেট করবে না। তো এইগুলো হচ্ছে পড়ে আপনার নিজের একটু আইকিউ খাটাইতে হবে। এরকম আইকিউ বেসড কাজ আপনাকে ডেভেলপমেন্ট কোর্সে দেখাইতে হবে। আপনাদের যেসব প্রজেক্ট বেসড কোর্স আছে এগুলোতে আর কি সবকিছু আপনাকে কোশ্চেনের ভিতরে তুলে দেওয়া পসিবল না, কারণ আপনাকে মোটামুটি 3-4 পেজ লং কোড আপনাকে জেনারেট করতে হবে। এত বড় ক্লু তো অ্যাকচুয়ালি দেওয়া পসিবল না একটা দুই পেজের কোশ্চেনের মধ্যে। সো কিছু কিছু কেসে আপনাকে জেনারেল নলেজ একটু ইউজ করতে হবে। আর আচ্ছা, আর এটা একটু বলে নেই তারপর একবার আমরা কথা শুরু করি। আরেকটা আছে হচ্ছে যে ব্ল্যাঙ্ক হেড ডায়মন্ড। ব্ল্যাঙ্ক হেড ডায়মন্ডের কি কোনো এক্সাম্পল আছে? স্যার ফিল হেড ডায়মন্ড। ও সরি, ফিল্ড হেড ডায়মন্ড, রাইট, সরি। এটা কি কোনো মনে এক্সাম্পল দেখতেছি, যে দেখছিলাম সাইটে একটু আগে। আচ্ছা বাদ দেন, ওটা দেই নাই। স্যার এক্সামে দিয়েন না এটা। না না, ওটা দেই নাই exam এ। আচ্ছা দাঁড়ান, তাও আপনাদের একটু শেখাই দিই। এক্সাম্পল দেখলে আপনাদের সুবিধা হতো, নাহলে আপনারা তো আসলে আমার কথা বিশ্বাস করতে চান না। কোথায় জানলাম? সাইটটা ছিল। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি এটাকে বলা হচ্ছে হ্যাজ এ রিলেশনশিপ। হ্যাজ এ কথাটার মানে কি? হাউসের সাথে যখন আপনি ফিল্ড হেড দিয়ে আপনি যখন কোনো রুম নামের ধরেন কোনো একটা আহ, জিনিসকে ধরেন ইয়া করছেন, কি বলে অ্যাসোসিয়েট করছেন, অ্যাসোসিয়েশন করছেন, তার মানে এটাকে এস্টাবলিশ করছেন। এই জিনিসটা কি মিন করে? আপনারা এইখানে হচ্ছে বেশ ভালো করে হচ্ছে ডকুমেন্টেশন দেওয়া আছে। হ্যাজ এ রিলেশনশিপ হোয়ার দ্য পার্ট ক্যান নট এক্সিস্ট উইদাউট দি হোল। তার মানে কি? আপনার যে এইটা, এই যে হাউসটা, এই জিনিসটা তৈরি হয়েছে হচ্ছে এই জিনিসগুলোর কম্বিনেশন। আপনি যখন কোন একটা হাউসকে যদি চিন্তা করেন, হাউস কি বেসিক্যালি কম্বিনেশন অফ সাম রুমস। তাহলে এখন রুমস যদি কোনো কারণে এক্সিস্ট না করে, হাউস কি তাহলে কি এক্সিস্ট করবে? এটা কি হাউস কি কোনো কি স্ট্যান্ড অ্যালোন টাইপের কি কোনো জিনিস? না। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু কোনো জায়গায় আপনার যদি মনে হয় যে আমার লজিক অনুযায়ী এখানে ফিল্ড হেড বসবে নাকি ব্ল্যাঙ্ক হেড বসবে, আপনি কিন্তু নিজের লজিক অনুযায়ী কিন্তু জিনিসগুলোকে পুট করতে পারেন। ইন কেস যদি দেখেন যে আমি ওইটার জন্য মার্কস কাটছি, তাইলে কিন্তু আহ আমার আমার সাথে এসে কিন্তু তখন কিন্তু ডিবেট করতে পারেন, যদি সেটা আপনারটা যদি আমার কাছে যদি লজিক্যাল মনে হয়, অথবা আপনি যদি প্রুফ করতে পারেন যে আপনি ঠিক, তাহলে কিন্তু মার্কস পেয়ে যাবেন। এই অফার কিন্তু চলে, হ্যাঁ। যেহেতু ডিজাইনিং কোর্স, আমি হয়তো বা আপনার পার্সপেক্টিভটা বুঝতে পারতেছি না। সো খাতা মাস্ট দেখতে আসবেন যে কোথাও কোনো মার্ক বাড়ানো যায় কিনা। আচ্ছা এনিওয়ে, সো এইখানে যেই বড় জিনিসটা, যেইটা অনেক কিছুর কম্বিনেশনে তৈরি, সেই জিনিসটার দিকে থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক সরি ফিল্ড হেড। আর যেইটা আপনার যার কম্বিনেশনে তৈরি তার দিকে থাকবে হচ্ছে
এইটা লেস না। বুঝা গেছে? কথা কথা বুঝছি? জি স্যার। জি স্যার। আর ছোট্ট একটা জিনিস বলবো, ওইটা বলেই শেষ। সেটা হচ্ছে ইন্টারফেস জিনিসটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি। ইন্টারফেসের একটা জায়গায় দেখবেন এক রকম ভাবেই অ্যারো গুলাকে বলে, যে এক জায়গায় এক রকম অ্যারো থাকে। মাঝে মাঝে দেখবেন যে এইটা ফিল্ড একটা অ্যারো, আবার মাঝে মাঝে দেখবেন যে এখানে একটা ডটেড অ্যারো ইউজ করে। সো দিস অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার যে আপনি কোন অ্যারো দেখতেছেন চোখে। আহ আবার অনেক সময় টাইপিং এর জন্য এখানে হচ্ছে ফিল্ড অ্যারো থাকে না, ব্ল্যাঙ্ক অ্যারো আছে, সেটা বোঝা যায় না। বাট এইটাকে বোঝার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এইখানে উপরের ক্লাসটার ভিতরে ইন্টারফেস কথাটা লেখা থাকবে মাস্ট। তাইলে এইখানে যদি ইন্টারফেস যদি লেখা থাকে, এর ভিতরে যা কিছু আছে সবগুলোকে একটা ইন্টারফেস হিসেবে বিবেচনা করবেন। আর পরে ওইখান থেকে যেসব লাইনগুলো বেরোইছে ওই ক্লাসগুলোকে লেখার সময় কিন্তু ইমপ্লিমেন্টস কথাটা ইউজ করবেন, ইন্টারফেসকে যেভাবে আর কি ইনহেরিট করে। ক্লিয়ার কথা? জি স্যার। আর হচ্ছে আর ইনহেরিটেন্স তো ওই যে দেখালাম ইনহেরিটেন্স কিভাবে করতে হয়। আচ্ছা, আপনাকে ধরেন কোন একটা ক্লাসের কথা বলা হলো, যেইখানে কোন রকমের কোনো ভ্যারিয়েবল এর কথা মেনশন নাই, তখন আপনি কি করবেন? ভ্যারিয়েবল এর কথা যদি মেনশন যদি না থাকে, তাও আপনাকে ওই যে ৩ তলা বক্স বানাইতে হবে কিন্তু। মনে রাখেন এই কথাটা। আপনার ভ্যারিয়েবল এর কথা থাকুক আর না থাকুক, আপনার প্রত্যেকটা ক্লাসের চেহারা হবে দেখতে এইরকম। এই যে এরকম অথবা এরকম, না এরকম না, এরকম হবে হচ্ছে দেখতে। প্রথমে থাকবে হচ্ছে ক্লাসের নেম, দেন আপনার যদি কোনো ভ্যারিয়েবল যদি না থাকে তাহলে এইখানে একটা বক্স করে জিনিসটা জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দিবেন, কোনো কিছু লিখবেন না। আর তারপরে নিচের এই সাইডটায় থাকবে হচ্ছে কি বলে ওই যে ওই মেথড গুলা, রাইট? আর মেথডের ভিতরে এক জায়গায় দেখবেন যে এক ভাবে মেথড লিখছে। আমি যেই রকম করে মেথডটা লেখা শিখালাম জাস্ট ওইভাবেই মেথডটা লিখবেন। আচ্ছা, কারো কি কোনো পার্ট নিয়ে কি কোনো কনফিউশন আছে? স্যার আপনি বলেছিলেন কুইজ 1 এর কোশ্চেন দিবেন। রাইট। আচ্ছা, আমি এখনই ক্লাসটা শেষ করে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। আচ্ছা, এ আর স্যার বি সেকশন আপনারা মনে হয় কোনো গ্রুপ ফর্ম করেন নাই এখনো পর্যন্ত। আমি আপনাদের খালি সি আর পর্যন্তই রিচ করতে পারি। আপনারা এখন দরকার নাই, মিডের পরে কাইন্ডলি একটা গ্রুপ খুলে আমাকে একটু অ্যাড দিয়ে দিন। মনে হয় খালি সি সেকশনের সাথে আমার একটা মনে হয় গ্রুপে কথাবার্তা জি হয়। স্যার। আমি হয়তোবা বলতে আপনাদেরকে ভুলে গেছি হয়তোবা। এ আর বি সেকশন আপনারা কাইন্ডলি একটা গ্রুপ ফর্ম করবেন মিডের পর, মিডের আগে কোনো কাজবাজের দরকার নাই। গ্রুপ ফর্ম করে তারপর হচ্ছে আমাকে সেখানে একটু অ্যাড দিয়ে দিন। হ্যাঁ, আমার কোনো অ্যানাউন্সমেন্ট করতে গেলে আমি সেখানে ডিরেক্ট করবো। হ্যাঁ বলেন, কে কি বলতেছেন? আর স্যার কাইন্ডলি আর একটু প্র্যাকটিস সিনারিও দিলে স্যার ভালো হয়। আপনার কাছে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন আছে? জি স্যার স্যার। ওটা একটু দেখাইলে ভালো হতো, একটু এক্সপ্লেন করলে ভালো হতো স্যার। জি স্যার। প্রিভিয়াস সেমিস্টারে যে কি যে দিছিলাম তাও তো মনে নাই। স্যার হোয়াটসঅ্যাপে দিচ্ছি আপনাকে। দেন তো। কোন পার্টটা ইয়া করতে চাচ্ছেন বলেন তো? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কোশ্চেন সলভ করতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিব যে জি কিভাবে। স্যার, ধারণাটাই স্যার। কোশ্চেন 3 স্যার। কোশ্চেন 3 তাই না? কোশ্চেন 3 তে বলছে কি, রাইট, এই যে এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা ইন্টারফেস আছে। এইটা নিয়ে কি ধারণাটা? এটা কি? হ্যাঁ, কি জানতে চাচ্ছেন এর মধ্যে থেকে? আমি তো এখানে তো এমন কিছু দেখতেছি না যেটা এখন আপনি পারবেন না। এখানে ইমপ্লিমেন্টস দেওয়া আছে, ফিক্সড ডিপোজিট আর সেভিংস। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ইজ এ ক্লাস, সরি, ব্যাংক অ্যাকাউন্ট ইজ এ ইন্টারফেস, বিকজ ওই যে নিচে হচ্ছে ইন্টারফেস লেখা আছে।
আর এরপরে ফিক্সড ডিপোজিট আর সেভিংস এরা হচ্ছে কি, এরা হচ্ছে ক্লাস যারা ওটাকে ইমপ্লিমেন্ট করে আসছে, ইমপ্লিমেন্টস কথাটা লেখাও আছে। তো ফিক্সড ডিপোজিট ক্লাসকে কিভাবে বানাবেন, ফিক্সড ডিপোজিট ডিপোজিট ইমপ্লিমেন্টস কি ব্যাংক অ্যাকাউন্ট। গেল, বুঝতে পারছি এতদূর? গাইস আছেন? জি স্যার। হ্যাঁ, তো এর ভিতরে কি কি আছে আমি যতদূর দেখতে পাচ্ছি যে ইয়ার অফ পড়তে পারতেছি না, ইয়ার অফ ওপেনিং মেবি, ইয়ার অফ ওপেনিং আর ম্যাচিউর ডেট ফিক্সড ডিপোজিটের ভিতরে এই দুটো জিনিস আছে। তা এইগুলোর কি হচ্ছে ডিক্লেয়ার করবেন। আর ইন্টারফেস কি কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাইছি আপনাদেরকে ক্লাসের ভিতরে, রাইট? এখানে তো আমি তার মানে আজীব টাইপের তো কিছু তো দেখতেছি না, জাস্ট সিম্পল থিংস, রাইট? আমি এই ওরিয়েন্টেটিভ পড়ালাম একটু আগে। আপনি কি কোনো স্পেসিফিক কোনো পার্ট আছে যেটা বুঝতে পারছেন না? হ্যাঁ স্যার, আমাদের যদি একটু সিনারিও থেকে কোশ্চেন 1টা কিভাবে আমরা মানে ডেমনস্ট্রেট করব বা ক্লাস ডায়াগ্রাম আঁকবো একটু যদি বলে দিতেন। সিনারিওটা পড়েন, সিনারিওতে কি বলা আছে যে এটাকে কি ক্লাসটা আচ্ছা, প্রথমে সিনারিও পড়ে একটু আইডেন্টিফাই করেন যে কোন কোন ক্লাস এখানে এক্সিস্ট করতে পারা উচিত। আমাকে একটু রেসপন্ড করতে হবে। এখানে প্রথম প্যারাটা পড়ে আমি দেখতে পাচ্ছি যে এইখানে স্যার অলমোস্ট 5টা ইয়া আছে স্যার ফার্স্ট প্যারায়। কি ক্লাসের নাম? জি স্যার, কোর্স আইডি, কোর্স নেম, টার্গেট স্টুডেন্ট, কমপ্লিশন হিস্ট্রি এন্ড ইউজুয়াল কস্ট। ওগুলো তো অ্যাট্রিবিউট মেবি। না এগুলো ক্লাস ক্লাসের নাম এগুলো ক্লাস না, বলে অ্যাট্রিবিউটস এখানে তো লেখাই আছে। হ্যাঁ, আমি এইখানে খালি দেখতে পাচ্ছি যে একটা ক্লাসই আছে, সেটা হচ্ছে জি স্যার। লার্নার, রাইট? এন্ড জি মেইন স্যার। কাহিনীগুলো ঘটছে হচ্ছে এরপরে হচ্ছে তিনটা জিনিস, তিনটা ডিফারেন্ট ক্লাসের কথা ইন্ডিকেট করা আছে যারা লার্নার ক্লাসকে ইনহেরিট করে আসে। চাইল্ড ক্লাস, রাইট, চাইল্ড ক্লাস। কেন এগুলোকে চাইল্ড ক্লাস হিসেবে আমি আইডেন্টিফাই করতে পারলাম? কারণ সুপার ফাস্ট লার্নার, ফাস্ট লার্নার আর মডারেট লার্নার এরা সবাই আলটিমেটলি কি লার্নার না? এদের সবারই কি জি একটা করে স্যার। কোর্স তারা অ্যাসাইন, তাদের একটা করে কোর্স নেম আছে, কমপ্লিশন হিস্ট্রি আছে, ইউজুয়াল কস্ট আছে। তো তারা সবাই এক একটা লার্নার। তো লার্নার কি নিশ্চয়ই তারা ইনহেরিট করে আসছে। দেন কি তাদের সবার একটা করে স্পেশাল ফিচার আছে, যে ওই যে জেনারেট অমুক অমুক মানুষ ক্যান জেনারেট সার্টিফিকেট, তাহলে তার জন্য আপনার একটা মেথড লাগবে, রাইট? এখন সার্টিফিকেট জেনারেট করতে গেলে আবার আপনার কি কি ইনফরমেশন লাগবে? একটা সার্টিফিকেট জেনারেট করতে গেলে কমপ্লিশন টাইম, তাই না? সুপার ফাস্ট লার্নার হইতে গেলে নাকি? জি স্যার। তাহলে কমপ্লিশন টাইমটাকে আপনার ইউজ করতে হবে, রাইট? এখন কমপ্লিশন টাইম বলতে কি স্যার, মানে কতদিনে হচ্ছে সে ইয়াটা কমপ্লিট করছে? রাইট, একটা কোর্সকে সে কতদিনে সে কমপ্লিট করছে। যদি বুঝতে পারছি। তাড়াতাড়ি যদি কমপ্লিট করে ফেলে, তার মানে থ্রেশহোল্ডের থেকে তাড়াতাড়ি যদি কমপ্লিট করে ফেলে, তাহলে সুপার ফাস্ট লার্নার। এখন আপনি চিন্তা করেন যে আমার কমপ্লিশন টাইম এই জিনিসটাকে আমি সুপার ফাস্ট লার্নার ক্লাসের ভিতরে কিভাবে নিয়ে আসতে পারি? ইদার আমি প্যারামিটার দিয়ে পাস করব এই ভ্যারিয়েবলটাকে, অথবা ওই ভ্যারিয়েবলটাকে আমি গ্লোবাল বানাই দিব। এখন গ্লোবাল বানাই এটা তো আমার ক্লাস ডায়াগ্রামে এটা তো আমার বোঝানো সম্ভব না। তাহলে বেস্ট ওয়ে হচ্ছে আমি জিনিসটাকে প্যারামিটার দিয়ে পাস করে দিব, রাইট? এখানে আর কোনো ক্যাচ নাই। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পারছি স্যার। কোনো অবজেকশন, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করে নেন।
পরীক্ষার আগের দিন আর আপনাদের সময় নষ্ট করবো না মেবি। আর যদি কারো যদি কোনো প্রবলেম থাকে লেট মি নো, আমি তখন দেখবো যে কি ডিসিশন নেওয়া যায়। কেউ কি আর কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, বলতে না চাইলে আমি মিটিং ক্লোজ করে দিচ্ছি। স্যার ডায়াগ্রাম থেকে কি কোড লেখা লাগবে? কিসের থেকে কি লেখা লাগবে? স্যার কিছুক্ষণ আগে যে ডায়াগ্রামটা দিলেন ওখান থেকে কি কোড লেখা লাগবে না ওই ডায়াগ্রামটা ড্র করতে হবে আমাদের? ডিপেন্ড কোশ্চেনে কিরকম আসে। ডায়াগ্রামটা একটু ডিফারেন্ট স্যার। কেন ডায়াগ্রামের মধ্যে এলিয়েন থিংস কোনটা আছে? আপনারা কি 3 নম্বরের কথা বলতেছেন? না স্যার কিছুক্ষণ আগে যেটা দেখালেন 1 0। জি স্যার, ওইটা স্যার আমারও প্রবলেম আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 0 এগুলো আপনার কোডের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে না। বেসিক্যালি 1 0 আপনার যখন আপনি ফ্রেমওয়ার্ক বেসড কাজ করতেছেন তখন আপনাকে 1 to 0 নাকি 0 to many নাকি 1 to many এগুলো আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়। ইনফ্যাক্ট এগুলোর জন্য স্পেসিফিক অ্যানোটেশন। আপনাদের কোর ল্যাঙ্গুয়েজের ভিতরে এইসব জিনিসগুলো কাজ করে না। তার মানে 1 to many নাকি many to 1, ডোন্ট ওয়ারি। আপনার many to 1 আপনাকে র কোডে কেউ লিখতে দিবে না, বুঝছেন? প্যারা নেই, চিন্তা করেন না ওটা নিয়ে। তার মানে ওইটা হয়তো আপনাকে যদি সিনারিও থেকে যদি কোড সিনারিও থেকে যদি ডায়াগ্রাম দেওয়া হয় তখন হয়তো আপনাকে ওটা ইমপ্লিমেন্ট করতে হইতে পারে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার কোশ্চেন প্যাটার্ন কি আগের মানে কোশ্চেনের মতোই আসবে প্যাটার্ন গুলো আর কি মার্ক ডিস্ট্রিবিউশনটা? আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশন মোটামুটি আমি মনে হয় 2 মার্ক রাখছি থিওরিতে, আর বাকি 23 মার্ক কোডে অ্যান্ড ডায়াগ্রাম। তো মার্ক, হ্যাঁ, বাট তার মানে এটা যদি মনে করেন যে হ্যাঁ আগেরটারই জাস্ট নতুন একটা এক্সাম্পল পড়ে যাব, যে কমন পেয়ে যাব, লিখে দিয়ে চলে আসবো, তার মানে এতটাও আর কি সিম্পল হয় না। তো দেখেন কি করবেন, এটা আপনার আপনার বিবেচনা, বাট তার মানে আমি আপনাকে জাস্ট একটু সতর্ক করে দিলাম আর কি। আর আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। পরীক্ষা আপনাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে মানে কি, কোশ্চেন দেখে মনে হবে যে খুব ইজি, এ তো স্যার তো পড়াইছে, এ তো আমি তো দেখছি, এ তো এই এক্সাম্পলের ভিতরে ছিল, ওই এক্সাম্পলের ভিতরে ছিল। বাট আসলে হচ্ছে দেখবেন যে কোন একটা ক্লুকে হয়তো বা আপনি পুরো ইগনোর করে গেছেন। তো কোশ্চেনে লেখা প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। আর আপনার যেই রুমে যে ইনভিজিলেশনে থাকবে তাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে কোনো লাভ হবে না যে স্যার এটার কি মিনিং। তো তাকে অকারণে ডিস্টার্ব না করে ওই কোশ্চেনটাকে বারবার করে পড়বেন যে এই কথাটা আমি কোন জায়গাটায় বলছিলাম। যদিও কোনো রকেট সায়েন্স টাইপের কোনো ওয়ার্ড আমি লিখি নাই, খুবই সিম্পল সিম্পল ওয়ার্ডে আপনারা যাতে বুঝতে পারেন এরকম ইংলিশ ওয়ার্ড আমি ইউজ করছি কোশ্চেনের জন্য। বাট কোশ্চেন কোশ্চেনের ভিতরে একটু প্যাচ আছে, তো একটু ক্রিটিক্যাল মাইন্ডে চিন্তা করেন। আবার কিছু কিছু কোশ্চেন একেবারে সিম্পল আছে, ওগুলোকে অকারণে ক্রিটিক্যাল মাইন্ডে চিন্তা করে ওগুলাকে নষ্ট করেন না। কিছু কিছু দেওয়া হয়েছে আপনাকে একেবারে মার্কস তোলার জন্য, সো ওগুলোকে জাস্ট সিম্পলি চিন্তা করবেন, দেখবেন যে সব পারছেন। যা যা ক্লাস বলেন। স্যার এখন কমপ্লিট যদি করেন আমি তো সিম্পলগুলো কমপ্লিট মনে হবে। কেউ কি ওনার কথা একটু সামারি বলবেন আমাকে? আমি ওনার কথা কিছু শুনতে পাইনি। আমি এক্সট্রিমলি সরি, আপনি কি বলছেন আমি বুঝতে পারি নাই, আপনি একটু লিখে যদি বলতেন তাহলে। নিশা টেক্সট দাও। আচ্ছা, কিছু বলে নাই। আচ্ছা, তো আমি ডায়াগ্রাম থেকে কোড লেখার ব্যাপারটার আমাদের একদমই প্র্যাকটিস নাই, এটা যদি আপনারা ওসি তে ডায়াগ্রাম থেকে কোড লিখছেন না? ডায়াগ্রাম থেকে কোড লেখার একদমই প্র্যাকটিস। জি স্যার লিখছি।
স্যার সিনারিও থেকে ডায়াগ্রাম আঁকছিলাম। আমি যতদূর জানি আপনাদের লাস্ট বার ওসি তে ডায়াগ্রাম টু কোড আসছিল। জি স্যার। জি স্যার আসছিল। আচ্ছা আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, কোনো জিনিস যখন আপনার প্রবলেম তখন আমাদের না বলে আমার বলবেন, ঠিক আছে? তার মানে আপনার প্রবলেম আপনি নিয়ে আসতেছেন, বাকিদের প্রবলেম রিপ্রেজেন্ট করার কোনো দরকার নেই। যার যার প্রবলেম শেষে নিয়ে আমার কাছে আসবেন, আর আমার সাথে ডিরেক্ট কমিউনিকেশনে আসবেন। কোনো মিডিয়াম ইউজ করে তারপর আমার সাথে কমিউনিকেট করার কোনো দরকার নেই। আমি জানি সিআররা আছেন, বাট মানে আপনার যদি কোনো প্রবলেম থাকে কোনো টপিকে, সিআর কে দিয়ে বলাবেন না যে আপনার প্রবলেম, রাইট? আমাকে ডিরেক্ট বলবেন। হ্যাঁ, আপনার যদি অ্যাকচুয়ালি যদি প্র্যাকটিস না থাকে, তাহলে আমি আজকে মনে হয় একটু মনে হয় ডেমনস্ট্রেট করছি। আপনি ভিডিও এটার রেকর্ডিংটা হয়তো বা একটু পরে প্রোভাইড করা হবে, আপনি একটু দেখে নিয়েন। হ্যাঁ, আমি এখন আর মানুষকে আটকায় রাখতে চাচ্ছি না, যেহেতু পরীক্ষা প্রস্তুতির থেকে। তো আমি মিটিংটা এখানে এন্ড করতেছি, আপনারা লেখাপড়া করেন, বেস্ট অফ লাক। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় আমাকে জানায়েন, আমি যদি সলভ করতে পারি আমি মেসেজে সলভ করে দিব, না হলে আমি হয়তো কোনো একটা মিটিং অ্যারেঞ্জ করব। ঠিক আছে?